আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। পাবলিক একটু বেশি আসলে আমাদের পড়াই তো ভালো লাগবে আর কি। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমরা ব্যাকরণের প্রথম টপিক, সেটার নাম হচ্ছে ভাষা, ধ্বনি, বর্ণ। এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমরা অনেকেই না বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করেছি। আজকে ইনশাল্লাহ আলোচনা শুনলে এই টপিক থেকে আপনাদের সামনে প্রশ্ন আসলে আপনারা ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হবে এই যে ব্যাকরণ যে জিনিসটা আছে, এই ব্যাকরণ আসলে মুখস্থের বিষয় নয়। ব্যাকরণ যদি বুঝে বুঝে উত্তর করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ ব্যাকরণ টপিকটা আপনাদেরকে দেখলে অনেকের কাছে ভয় লাগে, অনেকের কাছে জটিল মনে হয়, অনেকের কাছে কঠিন মনে হয়। ভয়, জটিল, কঠিন কোনোটাই মনে হবে না। ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমরা এজন্য ব্যাকরণের প্রথম টপিক ভাষা, ধ্বনি, বর্ণ নিয়ে আলোচনা করব। ভাষা, ধ্বনি, বর্ণের সবটুকু অংশ নিয়ে আলোচনা করব না, আমরা শুধুমাত্র বর্ণ এবং ধ্বনি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই লিখবেন আদাব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা লিখবেন ধ্বনি, বর্ণ। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনার দ্বারা আপনার আরেকটা ভাই উপকৃত হতে পারে। চাকরি সবারই দরকার, শুধু নিজেরা নয়, অন্যদের কথা মাঝে মধ্যে চিন্তা করতে হয়। এজন্য আপনারা চিন্তা করবেন, চেষ্টা করেন যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, ইনশাল্লাহ যেন আমি সর্বোচ্চ পরিমাণ মানুষকে আমার এই ক্লাসের মাধ্যমে উপকার করতে পারি। যেহেতু ফ্রি ক্লাস, ফ্রি সেবাটা সবাই যেন গ্রহণ করতে পারে, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এটা শেয়ার করে দিবেন। শুরুতেই আমরা শিরোনাম লিখব ধ্বনি। আমরা এই ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনলে এই টপিক থেকে প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন। শুরুতেই শিরোনাম লিখবেন ধ্বনি। লিখবেন মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। লিখবেন ভাষার মৌলিক উপাদান। ভাষার মৌলিক উপাদান। এই মৌলিক উপাদান, এই উপাদান মানে হলো ক্ষুদ্রতম একক, এজন্য অবলিক দিয়ে লিখবেন ভাষার মৌলিক উপাদান অবলিক ভাষার ক্ষুদ্রতম একক।
অবলিক শব্দের মৌলিক উপাদান, অবলিক শব্দের ক্ষুদ্রতম একক, অবলিক ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। লিখবেন ভাষার মৌলিক উপাদান, অবলিক ভাষার ক্ষুদ্রতম একক, অবলিক শব্দের মৌলিক উপাদান, অবলিক শব্দের ক্ষুদ্রতম একক, অবলিক ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। লিখবেন ধ্বনির লিখিত অবলিক সাংকেতিক রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত অবলিক সাংকেতিক রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত অবলিক সাংকেতিক রূপকে বর্ণ বলে। তারপর লিখবেন ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার ইট বলা হয় বর্ণকে। ইট ইট দিয়ে দিয়ে আমরা দালান কোঠা তৈরি করি, আর বর্ণ দিয়ে দিয়ে আমরা শব্দ তৈরি করি। শব্দ দিয়ে মনের ভাব প্রকাশিত হয়, এই জন্য ভাষার ইট বলা হয় বর্ণকে। তাহলে আমরা দুইটা জিনিস লিখলাম, একটা হলো ধ্বনি, একটা হলো বর্ণ। আমি আলোচনা করব, আগে লিখিয়ে নেই। 3 নাম্বার লিখবেন অক্ষর। শিরোনাম লিখবেন এই বর্ণের পরে, আবার শিরোনাম লিখবেন অক্ষর। অক্ষর এ জায়গা থেকে প্রশ্ন আসে। এমন কোনো পরীক্ষা নাই যে জায়গার মধ্যে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। এজন্য টপিকটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন। আমি চাই আমার এই লাইভ দ্বারা যেন সর্বোচ্চ পরিমাণ মানুষ উপকৃত হয়। এজন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই লাইভটা শেয়ার করে দিবেন, যেন অন্তত যে আপনার দ্বারা দেখলো সেও যেন আপনার জন্য মনে মনে একটা দোয়া করে যে না, এই ভাইটার কারণে, এই ভাইটা শেয়ার করার কারণে এই টপিকে যে ঝামেলাগুলো ছিল, সমস্যাগুলো ছিল, এগুলো আমার কাছ থেকে দূরে চলে গেছে। এজন্য আপনার জন্য মন থেকে একটা দোয়া আসবে আর কি, যে ভাইটার সমস্যার সমাধান হবে ওই ভাইটা করবে। যাই হোক, ক্যামেরার ফোকাস ঠিক করেন স্যার। ক্যামেরার ফোকাস কি হলো? ফোকাস তো আমার কাছে তো ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, শিরোনাম লিখবেন অক্ষর। অক্ষর লিখে লিখবেন উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসকে অক্ষর বলে। উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসকে অক্ষর বলে। উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসকে অক্ষর বলে। লিখবেন অক্ষর দুই প্রকার। অক্ষর দুই প্রকার। 1 নাম্বার মুক্তাক্ষর। 1 নাম্বার মুক্তাক্ষর। এই মুক্তাক্ষর লিখে ব্র্যাকেটে লিখবেন শেষে স্বরধ্বনি থাকে। আমি একটু পরে আলোচনা করব, আগে লিখেন। বোর্ডটা বড় হলে ভালো হয়। হ্যাঁ, বোর্ডটা বড় হবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা জুম করলে বোর্ডটা বড় হবে। রুম তো এজন্য ছোট বোর্ড, এটা যে কোনো জায়গায় রাখতে সুবিধা। আচ্ছা, যাই হোক, 1 নম্বর হলো মুক্তাক্ষর, 2 নম্বর হলো বদ্ধাক্ষর। এই বদ্ধাক্ষর লিখে লিখবেন শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। আচ্ছা, দেখেন তো, একটু টেস্ট করি। পারলে শিক্ষিত, আর না পারলে একটা অযুক্ত হবে। ব্যঞ্জন, ব্যঞ্জন বানানটা দেখি কারা শুদ্ধভাবে লিখতে পারছেন। বলেন তো দেখি, ব্যঞ্জন বানান কোনটা শুদ্ধ আপনাদের সামনে? অপশন 1, অপশন 2। বলেন দেখি, ব্যঞ্জন বানান কোনটা শুদ্ধ? 1, 2, যে কোনো আপনার 1, 2 লিখলে হবে, আমি বুঝে যাব। দেখি কারা কারা শিক্ষিত আছে। লাবণী আক্তার 1,
জামাল সরকার 2, ফারিয়া আক্তার 1। হ্যাঁ, আমরা দেখব। হ্যাঁ, অনেকেই 1, অনেকেই 2। আনিকা 1, অনেকেই 1 1। হ্যাঁ, 1। দেখেন, এই জায়গায় 1 হওয়ার পেছনে 2টা যুক্তি আছে। বেশিরভাগ ক্ষেত্রে বানান আমরা ভুল করি, এই বানানগুলো ভুল ধরিয়ে দিলে ইনশাল্লাহ পরবর্তীতে বানানগুলো আর ভুল হবে না। এই জায়গায় একটা সন্ধির নিয়ম প্রয়োগ করা হয়েছে। সন্ধির নিয়মটা হলো, যে বর্ণের সাথে জ ফলা থাকে তার সাথে আমরা একটা রস্যইকার দেই, পরেরটা কার না থাকলে অ দিয়ে শুরু করি, কার থাকলে কারের পূর্ণরূপ দিয়ে শুরু করি। আর এটা হলো, যেহেতু কার নাই এই কারণে এটাকে আমরা বলি বীযোগ অঞ্জন, ব্যঞ্জন। এই নিয়ম মোতাবেক দেখেন, বোঝানোর সুবিধার্থে, যেমন আমরা যদি বলি ব্যাহত, তাহলে এটা আমাদের বানানটা শুদ্ধ নাকি ভুল এটা যাচাই করার জন্য সন্ধির নিয়মটা প্রয়োগ করতে হয়। যেমন যার সাথে জ ফলা আছে, জ ফলা থাকলে তার সাথে একটা রস্যইকার বি। এবার জ ফলের সাথে একটা কার আছে, কার। এই কার থাকার কারণে পরের শব্দটা আমরা কারের পূর্ণরূপ, যেহেতু আকার আছে আকারের পূর্ণরূপ আ দিয়ে শুরু করলাম, এই শব্দটা হলো আহত। এই শব্দটা যখন শুদ্ধ হয়, এই জায়গার যে বানানটা আছে এই বানানটাও শুদ্ধ হয়। আপনারা বুঝে থাকলে দেখেন তো দেখি, আপনাদের জন্য এবার শিক্ষিত টেস্ট দেখি, আরেকটু শিক্ষিত টেস্ট। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে দেখি, বলেন তো দেখি কোন বানানটা ভুল। ব্যাঘাত, ব্যাহত, ব্যতীত। দেখি, সুমাইয়া খাতুন কিন্তু বানানটা ভুল করেছিল। ওয়ালাইকুম আসসালাম তৃষা মিজানুর রহমান 1। দেখি বলেন তো কোন বানানটা ভুল। আফিফা জান্নাত 3। হ্যাঁ, মৌসুমী আলম 3, আনিকা 3। কেন 3 আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটাকে যদি আমরা ভাঙি সন্ধি নিয়মে বীযোগ আঘাত, আঘাত একটি অর্থবোধক শব্দ, তাহলে বানানটা শুদ্ধ। এটাকে ভাঙলে আমরা পাই বীযোগ আহত, এই আহত অর্থবোধক শব্দ, এই কারণে এটা শুদ্ধ। এটাকে আমরা সন্ধি নিয়মে ভাঙলে আমরা পাই বীযোগ আতীত, আতীত নামক অর্থবোধক শব্দটা নেই, শব্দটা হচ্ছে অতীত, অয়ের কোনো কান নেই, এই জন্য শব্দটা এটা শুদ্ধ। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে 3টা জিনিস আপনাদের সামনে লিখিয়েছি, মনোযোগ সহকারে শুনবেন। এই জায়গা থেকে প্রশ্নকর্তা আমাদের সামনে প্রশ্নের ফাঁদ তৈরি করে, আর সেই ফাঁদে আমরা না বুঝে অনেকেই পা দিয়ে ভুল উত্তর করে আসি, আর আমরা মনে করি আমাদের পরীক্ষা তো ভালো হয়েছে, আসলে কিন্তু না। দেখেন, আমরা এই জায়গায় 3টা জিনিস শেখার চেষ্টা করেছি। একটা হলো ধ্বনি, একটা হলো বর্ণ, আর একটা হলো অক্ষর। এই ধ্বনি মানে হলো আওয়াজ। আমি মুখ দিয়ে যতগুলো কথা বলতেছি আপনাদের কানে যাচ্ছে, সবগুলো ধ্বনি। এজন্য ধ্বনি মানে হলো আওয়াজ। আর আপনারা শুনে শুনে যখন লিখতেছেন, লিখার সাথে সাথে এটা হয়ে যাচ্ছে বর্ণ। বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। আমি আবার বলি, এই ধ্বনি মানে হলো আওয়াজ, আর বর্ণ হলো তার লিখিত রূপ। আমি মুখে বললাম অ, এটা হয়ে যাবে ধ্বনি। আমি মুখে বললাম আ, এটা হয়ে যাবে ধ্বনি। আমি যখন লিখে প্রকাশ করব, এটা হয়ে যাবে বর্ণ। এর মানে ধ্বনি হলো আওয়াজ, বর্ণ হলো তার লিখিত রূপ। আপনারা যদি এইটুকু বুঝে থাকেন, শুধু একটা কথার উত্তর দেন তো দেখি, তাহলে ধ্বনি এবং বর্ণ এই 2টা জিনিস কি এক? আপনারা হ্যাঁ অথবা না লিখবেন। যদি এক হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ধ্বনি মানে আওয়াজ, বর্ণ মানে লিখিত রূপ। আপনারা বলেন তো, এই ধ্বনি এবং বর্ণ কি তাহলে একই জিনিস? লাবণী আক্তার 9, মুক্তা না। হ্যাঁ, আমি ভালো আছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনারা বুঝতে পারছেন, এই ধ্বনি এবং বর্ণ একই জিনিস নয়, এটা বোঝার কারণে একটু পরে যখন প্রশ্নকর্তা বা আমি যখন প্রশ্নের ফাঁদ তৈরি করব, সে ফাঁদগুলো আপনি অনায়াসে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য, মনে করেন 5টা বর্ণ আছে, যে 5টা বর্ণের উচ্চারণ একই রকম।
এই পাঁচটা বর্ণের উচ্চারণ একই রকম হওয়ার কারণে, এই একই রকম উচ্চারণ হওয়ার কারণে পাঁচটা বর্ণের পরিবর্তে ধ্বনি ধরা হবে একটি, আর বর্ণ হয়ে যাবে পাঁচটি। এর মানে এই জায়গা থেকে এইটুকু কথা মনে রাখেন যে উচ্চারণ যদি 100টা বর্ণেরও একই রকমের হয়, 100টা বর্ণের উচ্চারণ একরকম হওয়ার কারণে ওই জায়গায় ধ্বনি ধরা হবে একটি, আর বর্ণ ধরা হবে 100টি। অর্থাৎ ধ্বনি এক, বর্ণ 100। আওয়াজ যদি এক হয়, ধ্বনি হবে একটি, আর বর্ণ যেটা লিখিত রূপ সেটাই হয়ে যায় বর্ণ। তার মানে ধ্বনি হলো আওয়াজ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। আবার অনেকেই মনে করে বর্ণ এবং অক্ষর বুঝি এক। বর্ণ এবং অক্ষর কখনোই এক নয়। অক্ষর হলো উচ্চারণের ক্ষুদ্র প্রয়াস, অর্থাৎ আপনি একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে এক নিঃশ্বাসে যেটুকু পরিমাণ অংশ উচ্চারণ করবেন সেইটুকু পরিমাণ অংশই হয়ে যায় একটি অক্ষর। বোঝানোর সুবিধার্থে ওয়ালাইকুম আসসালাম, অনেকে উত্তর দিচ্ছে, সালাম দিচ্ছে। মনে করেন আমি একটা শব্দ লিখলাম বাংলা। দেখেন, আমি একটা শব্দ লিখলাম বাংলা। এই বাংলা শব্দটা যখন আমি লিখলাম, এই বাংলা শব্দটা লিখতে গিয়ে দেখেন, বাংলা শব্দটা আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণ করতে গিয়ে আমরা প্রথমে উচ্চারণ করলাম বাং, এইটুকু পর্যন্ত একটা, আবার লা এইটুকু পর্যন্ত একটা। এর মানে বাংলা এক নিঃশ্বাসে যেটুকু পরিমাণ অংশ উচ্চারণ করলাম সেইটুকু পরিমাণ অংশকে বলা হয় একটি অক্ষর। আপনি যদি উচ্চারণ করেন বাং, উচ্চারণটা থেমে যায়, বন্ধ হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় বদ্ধাক্ষর। আবার আমি যখন বলি লা, লা বললে আমাদের উচ্চারণটা থামে না, এই না থামার কারণে মুক্ত আকারে থাকে, এজন্য এটাকে আমরা বলি মুক্তাক্ষর। আমি সহজে বোঝার জন্য বললাম, বাং যখন বললাম তার শেষ ধ্বনিটা হলো ব্যঞ্জন ধ্বনি, শেষে যখন ব্যঞ্জন ধ্বনি থাকে তখন সেটা বদ্ধাক্ষর হয়ে যায়। আর লা যখন বললাম তার শেষ ধ্বনিটা হলো স্বরধ্বনি, স্বরধ্বনি থাকার কারণে এটা হয়ে যায় মুক্তাক্ষর। এই অক্ষর কয়টা আছে, এই অক্ষর কয়টা আছে সেটা আপনি আরো সহজে জানতে পারবেন। যারা নতুন যুক্ত হয়েছেন, আমার ক্লাসটা শেয়ার করে দেন যেন আপনাদের দ্বারা আমাদের অনেক ভাই বোন উপকৃত হয়। আমার উদ্দেশ্য হলো, আপনাদের এই লাইভে আসার উদ্দেশ্য হলো এই টপিকে যে জটিল জিনিসগুলো আছে, জিনিসগুলো আপনাদের সামনে উন্মুক্ত করে দেয়া। ক্লাসের শেষ পর্যন্ত আসলে ইনশাল্লাহ এই জায়গা থেকে যত প্রশ্ন আপনাদের সামনে করব আপনারা অনায়াসে উত্তর দিতে পারবেন। এজন্য আপনাদের পাশাপাশি আরও যারা আছে তাদেরকে যুক্ত করে দিবেন। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, এসো বাংলা শিখি গ্রুপে ক্লাসটা থাকবে, আমার লাইভেও থাকবে, এবং আমাদের যে পেজ আছে জব সিকার্স গ্রুপ, ওইটার মধ্যেও থাকবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, দেখেন, এই যেটাকে আপনি এই বাংলা এই অক্ষর নির্ণয় করতে গেলে একটা সহজ টেকনিক হলো, এটাকে আপনি ইংরেজিতে লিখবেন। ইংরেজিতে লিখতে গেলে তার মধ্যে যতটা ভাওয়েল আছে তার মধ্যে অক্ষর আছে ততটা। বাংলা যখন আমি বাংলিশ SMS টাইপ করলাম তার মধ্যে আমি ভাওয়েল পেলাম 2টা, এই জন্য বললাম এর মধ্যে অক্ষর আছে 2টা। আবার আমি যখন বললাম বাংলাদেশ, বুঝে থাকলে এবার আপনারা বলেন তো দেখি, এই বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি আছে? বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি আছে? হ্যাঁ, সিলেবল, ইংরেজিতে এটাকে সিলেবল বলে। বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি আছে? বাংলাদেশ, এই অক্ষর থেকে প্রশ্ন আসে। লাবণী আক্তার 3, ভেরি গুড। আবির মন্ডল 4টি। 4টি কেন রে ভাই? আপনি এটা উচ্চারণ করেন বাংলাদেশ, বাংলাদেশ। আপনি যদি এটাকে বাংলিশ টাইপ করেন তারপরে দেখেন এর মধ্যে আপনি ভাওয়েল খুঁজে পাবেন 3টা। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে বলেন তো দেখি, বন্ধন, বন্ধন, এই বন্ধন শব্দে অক্ষর কয়টি? বন্ধন শব্দে অক্ষর কয়টি? রেজাউল করিম, হ্যাঁ, আগেরটার উত্তর দিয়েছে বৈশাখী, রোমানা, মারিয়া বিনতে হক, 3টি। বলতে হবে বন্ধন শব্দে অক্ষর কয়টি? বন্ধন, বন্ধন 2টি, 2টি, 2টি। ফারহানা, হ্যাঁ 2টি। ফাতিমা আক্তার 2টি, আনিকা 2টি, রতন সরকার, আফিফা, আবির, এবার ঠিক আছে, পুতুল ঠিক আছে, হ্যাঁ
রোমান, হ্যাঁ অনেকের উত্তর হয়েছে, ঠিক আছে। এবার এবার একটা শিক্ষিত টেস্ট, হ্যাঁ পারলে শিক্ষিত, না পারলে কিন্তু অযুক্ত হবে। আমি তো আর খাতা দেখবো না বা ক্লাস না, ক্লাস হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আমার নিজেদের টেস্ট নিজেরাই করবে। দেখি, বলেন তো দেখি, বলেন তো দেখি, সমাবর্তন, সমাবর্তন কয়টা আছে অক্ষর? সমাবর্তন, সমাবর্তন। যারা নতুন যুক্ত হয়েছেন ভিডিওটা শেয়ার করে দেন, যেন অনেকে উপকৃত হতে পারে। হাতিকুর দুইটি, সমাবর্তন জেনি দুইটি, রামিম হ্যাঁ দুইটি হয়েছে, রাজাউল সমাবর্তন, সোহান খান চারটি। দেখেন সমাবর্তন, দেখেন কয়টি সমাবর্তন। আনিকা সরকার হয় নাই কিন্তু, শেখ হাবিবা দুইটি এতক্ষণে আসছে। সমাবর্তন চারটি, রাইট। দেখেন সমাবর্তন, আপনি এটাকে বাংলিশ টাইপ করেন সমাবর্তন, SMS টাইপ করলো তার মধ্যে ভাওয়েল খুঁজে পাবেন চারটা। সর্বশেষ শিক্ষিত টেস্ট, সর্বশেষ শিক্ষিত টেস্ট, সর্বশেষ শিক্ষিত টেস্ট। বিশ্ববিদ্যালয় কয়টি আছে? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অক্ষর কয়টি? সোমায়া আক্তার, মাহমুদা, আতিকুর, রামিন, লাবণী, মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয় কয়টি আছে? নিঝর লাইজু, বিশ্ববিদ্যালয় অনেক, নিঝর লাইজুটা হয়েছে আবির মণ্ডল, ঠিক আছে ঠিক আছে। ফাহামি আক্তার হয় নাই, হাবিবারটা ঠিক আছে, হ্যাঁ রুবেল হোসেন ঠিক আছে, না ঠিক নাই। দেখেন বিশ্ববিদ্যালয় আপনি অল্প অল্প করে উচ্চারণ করবেন, যেমন আপনি বিশ্ব পর্যন্ত উচ্চারণ করেন, তাহলে দেখেন কয়টা আছে? বিশ্ব দুইটা, বিশ্ব দুইটা, বিদ্যা দুইটা, লয় একটা। আপনি যদি এটাকে বাংলিশ টাইপ করেন, বাংলিশ টাইপ করেন বিশ্ব বিদ্যা লয়, তার মধ্যেও আপনি অক্ষর গুনে গুনে 5টাই খুঁজে পাবেন ভাওয়েল। আশা করি তাহলে ধ্বনি মানে হলো আওয়াজ, বর্ণ হচ্ছে তার লিখিত রূপ, অক্ষর হচ্ছে উচ্চারণের ক্ষুদ্র প্রয়াস। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে ইয়েস লিখলেই হবে। হ্যাঁ, ধ্বনি, বর্ণ, অক্ষর এই তিনটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? অথবা সি লিখলো আমি বুঝে যাব ক্লিয়ার। হ্যাঁ, সি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা 4টা কোর্সের আজকে প্রথম ফ্রি ক্লাস চলতেছে। আমরা 4টা সাবজেক্ট, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, গণিত সম্পূর্ণ, তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা সহ আমরা চারজন টিচার একটা আপনাদের এই করোনাকালীন সংকটে আপনাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা একটা কোর্স নিয়ে আসছি, যেটার ভর্তি চলতেছে। প্রথম 100 জনের জন্য 1550 টাকা, এটা অনেকেই ভর্তি হয়ে গেছে। আশা করি দ্রুত সময়ে এটা 100 জন হয়ে যাবে। আপনারা যারা আগ্রহী আছেন তারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে, এবং আজকের পর থেকে প্রতিদিন, মানে আগামীকালকে আছে গণিত ক্লাস, এরপরের দিন আছে আমাদের ইংরেজি ক্লাস, আরাফাত স্যারের, মাসুম স্যারের গণিত ক্লাস এবং মৃদুল স্যারের সাধারণ জ্ঞান ক্লাসগুলো চলবে। সব আপডেট পেতে এসো বাংলা শিখি গ্রুপ আছে, তারপর জব সিকার গ্রুপ আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন, এগুলো পাবেন। আমরাও চাই আপনাদের মতো ভাই বোনগুলোরা যেন অন্তত কিছু শিখতে পারেন, এই উদ্দেশ্যে আপনাদের জন্য এই আমাদের এই কোর্সটা নিয়ে আসা। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এবার থ্যাংক ইউ। এবার স্টার দিয়ে লিখবেন, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুই প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুই প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুই প্রকার। হ্যাঁ হ্যাঁ, আফিফা জান্নাত হবে কালকে আপনার আমার পেজে আমি এটা শেয়ার করে দিব, আমাদের পেজে কালকের ক্লাসগুলো না, যতগুলো ফ্রি ক্লাস আছে সবগুলোই আমরা শেয়ার করে দিব, টেনশনের কিছু নেই।
আপনাদের যারা আছে বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে আমাদের এই কোর্সটার কথা জানিয়ে দিবেন, আপনার দ্বারা উপকৃত হোক। এটা তো তথ্য দিয়ে উপকার করবেন, এতে মানুষেরও উপকার হবে, আপনারও এটা মনে মনে একটা ভালো লাগবে আর কি, ভালো লাগা কাজ করবে। লিখবেন বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুই প্রকার। এক নাম্বার স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি। 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, আমাদের লাইভে অনেকেই নতুন যুক্ত হয়েছেন, আমার লাইভটা শেয়ার করে দেন, হ্যাঁ শেয়ার করে দেন যেন সবাই উপকৃত হয়। বোর্ডের ডান দিকে লেখা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এদিকে লিখবো ইনশাল্লাহ। লিখবেন স্বরধ্বনি নিয়ে আলোচনা, লিখবেন ফুসফুস তাড়িত বাতাস। হ্যাঁ রাকিব আমাকে হাড়ি ভাঙ্গা আম দিয়েছিল। ভাই আপনার আম অনেক সুস্বাদু, আপনার বাগানের আম। যারা চেষ্টা করলে যে ওই রাকিব ভাইয়ের বাগান থেকে আম নিতে পারেন, কম দামে আম দিবে। হ্যাঁ আমগুলো অনেক সুস্বাদু, আমি খেয়েছি তো তাই বলতে পারি। লিখবেন ফুসফুস তাড়িত বাতাস। এই তাড়িত বানানটা হচ্ছে এইভাবে, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে, এই বাধার মধ্যে কিন্তু চাঁদ উঠবে না। আমরা এই ভাষাধ্বনি বর্ণের ক্লাসে ধরে আনবো বাংলা সিনেমার 5 জন মোটা মোটা নায়িকাকে। একজনের নাম তো বলে দিব, ময়ূরী। শোনাবো চাঁদ ওঠার গল্প। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশের উপরও চাঁদ, চাঁদের উপরও চাঁদ উঠলো কেন। আমরা জানতে পারবো এই 50টা বর্ণের মধ্যে কোন বর্ণটা পরক্রিয়া সম্পর্ক করে। আমরা জানতে পারবো 50টা বর্ণের মধ্যে কোন বর্ণটা বেহায়া বর্ণ। এই সবগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে চলে আসবে। এবং আজকের ক্লাসে আমরা জানতে পারবো এই মৌলিক এবং যৌগিক কিভাবে নির্ণয় করা হয়, অল্পস্বর দীর্ঘস্বর বা কোনগুলো আছে ইনশাল্লাহ অনায়াসে বলতে পারবেন। এইটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। আপনারা ক্লাসটা করলে আত্মতৃপ্তি আত্মবিশ্বাস দুইটাই পাবেন। বলতেছিলাম ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। লিখবেন স্বরধ্বনি 7টি, স্বরধ্বনি 7টি। লিখবেন স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। 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 স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণ মোট 11টি। দেখেন একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম ধ্বনি মানে আওয়াজ, বর্ণ মানে লিখিত রূপ। আপনারাই কিন্তু সবাই বলেছিলেন ধ্বনি এবং বর্ণ এক নয়। এই যে এক নয় বুঝতে পারলেন, এই এক নয় বুঝার কারণে এবার আমাদের কাছে ধ্বনি বললে উত্তর হয়ে যায় একরকম, বর্ণ বললে উত্তর হয়ে যায় একরকম। দেখেন যদি প্রশ্ন করা হয় স্বরধ্বনি কয়টি, উত্তর 7টি। স্বরবর্ণ কয়টি, উত্তর 11টি। লিখবেন স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার মোট 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার মোট 10টি। আপনারা জানেন কার নাই একটা বর্ণ আছে, ওই বর্ণটার নাম হচ্ছে অ। লিখবেন অ এর কোনো কান নেই বলে। অ এর কোনো কান নেই বলে। অ এর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন বর্ণ। অকে বলা হয় বিলীন বর্ণ।
নীলিন বর্ণ, লীন বর্ণ। অর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন বর্ণ, নীলিন বর্ণ, লীন বর্ণ। স্যার সমাস আর কারকের উন্মুক্ত ক্লাস নেবেন না? এই সমাস এবং কারকের ক্লাস যদি উন্মুক্ত ফ্রি ক্লাসের মধ্যে যদি আসে আস্তে আস্তে নিব, চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি যে ফ্রি ক্লাস নিলেও যেন অন্তত শুরু থেকে আমরা শুরু করতে পারি, এই জন্য একদম প্রথম টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছি। অনেকেই মনে করে যে কারক কারক অনেক কঠিন, সমাস অনেক কঠিন, সন্ধি অনেক কঠিন। আপনারা যারা ক্লাসে ছিলেন আমি নিশ্চয়তার সাথে বলেছিলাম যে সন্ধির ক্লাসে সন্ধির নিয়মগুলো বলবেন আপনারা, লিখবো আমি। যারা ক্লাসে ছিলেন তারা নিঃসন্দেহে বলতে পারেন যে ক্লাসের নিয়মগুলো বলছিলেন আপনারা, লিখেছিলাম আমি। এবং সমাসের বলছিলাম যে সমাসের সমস্ত পদ দেখে দেখে বলে দেয়া যায় এটা কোন সমাস। যারা আমার সমাসের ক্লাসে ছিলেন তারা নিশ্চয়ই আমার কথার সত্যতা পেয়েছিলেন, কারণ কেউ কথা না রাখলেও আমি আমার কথা রাখার চেষ্টা করি। বলতেছিলাম অর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন বর্ণ, নীলিন বর্ণ, লীন বর্ণ। যাই হোক, এটুকু যে আলোচনা করলাম এটুকু থেকে দেখেন প্রশ্নকর্তা আমাদের সামনে প্রশ্নের ফাঁদ কিভাবে তৈরি করে আর সেই ফাঁদে আপনারা কিভাবে পা দেন। দেখি আপনাদের কাছে প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো হ্যাঁ, আমাদের সাথে মৃদুল স্যার যুক্ত হয়েছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা উত্তর করেন, বলেন তো দেখি স্বরধ্বনি কয়টি? উত্তর করেন, বলেন তো স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি কয়টি? আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন। আমরা এই টপিকের জটিল জটিল বিষয়গুলো আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, একজন বলছে মুন্নি আক্তার, হ্যাঁ আপনার ক্লাস করলার পরের দিন পড়তে না। থ্যাংক ইউ আপু। স্বরধ্বনি কয়টি? 7টি, 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 রাইট। জামাল সরকার 7টি। হ্যাঁ বলেন দেখি। আব্দুর রহমান মিজু বলছে 9টি। 9টি তো কীভাবে রে ভাই? 9টি বলা যাবে না, স্বরধ্বনি হচ্ছে 7টি, তবে আব্দুল হায়ের মতে স্বরধ্বনি 8টি। উপরে ডান পাশ থেকে লিখবো, আচ্ছা ঠিক আছে। এবার উত্তর দেন তো দেখি, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? নাসিমা শেখ 7টি। হ্যাঁ, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? হ্যাঁ, অনেকের উত্তর হয়েছে। রুম্পা, নাসিমা, হ্যাঁ হ্যাঁ, ফজিয়া, সুহান, 11টি। হ্যাঁ হ্যাঁ 11টি, হ্যাঁ 11টি, রাইট। স্বরবর্ণ 11টি, স্বরধ্বনি 7টি। ভেরি গুড, ভেরি গুড। স্বরবর্ণ 11, স্বরধ্বনি 7। থ্যাংক ইউ। স্বরধ্বনি কেন 7টি ধরা হলো একটু পরে ইনশাল্লাহ আপনারাই ধরতে পারবেন, কেন স্বরধ্বনি 7টি ধরা হলো আর স্বরবর্ণ 11টি ধরা হলো। একটু পরে ইনশাল্লাহ নিজেরাই উত্তর করতে পারবেন। এবার আমি স্বরবর্ণগুলো যেভাবে লিখি আপনারা ওইভাবে লিখেন। তাহলে আমরা শিখে গেলাম ধ্বনি বললে উত্তর হয় একরকম, বর্ণ বললে উত্তর হয়ে যায় আরেক রকম। ধ্বনি মানে আওয়াজ, বর্ণ মানে লিখিত রূপ। 1000টা বর্ণের উচ্চারণ যদি একই রকমের হতো আমরা ধ্বনি ধরতাম 1, বর্ণ ধরতাম 1000। ব্যাকআপ বলছে 9। 9 কেন হবে ভাই? ধ্বনি হচ্ছে 7, বর্ণ হচ্ছে 11। আমি যেভাবে লিখলাম আপনারা ওইভাবে লিখবেন, এমনভাবে লিখবেন যেন আমরা এর বক্সের উপরে, নিচে, ডানে, বামে কিছু না কিছু লিখতে পারি। এই অ এবং আ কণ্ঠ থেকে উচ্চারণ হয়, কণ্ঠ, এজন্য এটাকে আমরা বলি কণ্ঠধ্বনি। এই উচ্চারণ হয় তালুর কাছ থেকে, তালু, এজন্য এটাকে আমরা বলি তালব্য ধ্বনি। উচ্চারণ হয় ঠোঁটের সাহায্যে, এজন্য এটাকে আমরা বলি ওষ্ঠধ্বনি।
রি। রি যে জায়গা থেকে উচ্চারিত হয়, যে জায়গাটার কাছ থেকে উচ্চারিত হয় তাকে আমরা বলি মূর্ধা। এই মূর্ধা থেকে উচ্চারণ হয় বলে এটাকে আমরা বলি মূর্ধন্য ধ্বনি। অনেকেই এই মূর্ধা এবং তালু চিনে না। হ্যাঁ সুমন ভাই একটু লেট হয়ে গেল, সমস্যা নেই। অনেকেই মূর্ধা এবং তালু চিনে না। তালু দেখেন, মূর্ধা হচ্ছে ওইটা, যারা চিনেন না তাদেরকে সহজে চিনানোর উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কি কখনো পাউডার দুধ বা গুঁড়া দুধ খেয়েছেন? এই পাউডার দুধ বা গুঁড়া দুধ খেলে মুখের উপরে এক জায়গায় আটকে যায়, যে জায়গায় আটকায় ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। যারা তারপরে মূর্ধা চিনেন না, মানে কখনো পাউডার দুধ বা গুঁড়া দুধ খান নাই, তারা আজকে গিয়ে খাবেন, দেখবেন উপরে এক জায়গায় আটকাবে। তারপরেও যদি না চিনে থাকেন, এই মূর্ধাকে যদি আপনি চিনতে চান, এই ট বর্ণ উচ্চারণ করেন। ট বর্ণ উচ্চারণ করলে জিহ্বা বা ডগা উপরে যেই জায়গায় স্পর্শ করবে তার নাম হচ্ছে মূর্ধা। আমাদের টপিকের নাম হচ্ছে ধ্বনি বর্ণ, ভাষা ধ্বনি বর্ণ। আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব। আর তালু হচ্ছে এই মূর্ধার সামনের অংশ। সামনের অংশ বলতে এই চ বর্ণ উচ্চারণ করলে জিহ্বার ডগা উপরে যে জায়গায় স্পর্শ করে তার নাম হচ্ছে তালু। এর মানে মূর্ধা এবং তালু দুইটা কিন্তু একটা নয়। মূর্ধা হচ্ছে তালুর পেছনের অংশ, আর তালু হচ্ছে মূর্ধার সামনের অংশ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বলতেছিলাম, আমরা যখন উচ্চারণ করি ওই, এই ওই যখন উচ্চারণ করি, দেখেন এই ওই উচ্চারণ করতে গেলে আগে আমরা উচ্চারণ করি অ, পরে আমরা উচ্চারণ করি ই, হয়ে যায় ওই। এই অটা হলো কণ্ঠধ্বনি, ইটা হলো তালব্য ধ্বনি। এই ওই উচ্চারণ করতে গেলে এই কণ্ঠ এবং তালব্য দুইটা আসার কারণে শুধু ওইকে নয়, এই জোড়া সবটাকে, মানে এ এবং ওই, এই দুইটাকে একসাথে বলা হয় কণ্ঠ তালব্য ধ্বনি। আবার দেখেন, আমরা যখন বলি ও, আগে বলি অ, পরে বলি উ, হয়ে যায় ও। এই অটা হয়ে যায় আমাদের কাছে কণ্ঠধ্বনি, আর উটা হয়ে যায় আমাদের কাছে উষ্ঠধ্বনি। এজন্য শুধু ওকে নয়, এই ও এবং ও দুইটাকে একসাথে বলা হয় কণ্ঠস্থ ধ্বনি। যারা নতুন আসছেন, হ্যাঁ আমাদের লাইভের কিন্তু অনেকেই কিন্তু এখন বাড়তেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা লাইভটা শেয়ার করে দেন, যত পারেন শেয়ার করেন। কারণ দেখবেন যে আপনার মনে হয়তো প্রশ্ন নাই, আরেকটা ভাইয়ের মনে একটা প্রশ্ন আসছে, সে যখন প্রশ্নটা করবে ওনার প্রশ্নের কারণে হয়তো আপনার নতুন কিছু জানা হয়ে যেতে পারে। এজন্য আসলে মানুষ অন্যকে উপকার করে না, উপকারটা সে তার নিজেকেই করে। আবার অন্যের ক্ষতি করে না, ক্ষতিটা তার নিজেরই হয়। বলতেছিলাম, দেখেন এই সবগুলো বর্ণ জোড়ায় জোড়ায় বসে আছে, কিন্তু রি বেচারা সিঙ্গেল। দেখেন সিঙ্গেল, এই সিঙ্গেল বর্ণ বসে, সে কিন্তু বর্ণটাকে, আমাদের এই ছকটাকে তিনটা ভাগে ভাগ করে দিয়েছে। এর আগে আছে 6টা বর্ণ, তাও জোড়ায় জোড়ায় আছে 3 জোড়া, 6টা বর্ণ আছে। রি বেচারা সিঙ্গেল, এরপরে আছে 2টা জোড়া, মানে 4টা বর্ণ আছে। মজার কথা হইল, এই মাত্রার ভিত্তিতেও এই বর্ণগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করি। কিছু হলো পূর্ণমাত্রা, কিছু হলো অর্ধমাত্রা, আর কিছু হলো মাত্রাহীন। এর মধ্যে প্রথম যে 6টি বর্ণ আছে, এই প্রথম 6টি বর্ণ দেখেন পূর্ণমাত্রার বর্ণ। এর মানে প্রথম 6টি হচ্ছে পূর্ণমাত্রা। আপনারা এভাবে লিখে রাখেন, প্রথম 6টি হলো পূর্ণমাত্রা। এই রি বেচারা সিঙ্গেল, সারা জীবন সিঙ্গেল থেকে গেল। সে জন্মগতভাবে সিঙ্গেল ছিল না, তাকে জোর করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিঙ্গেল বানিয়েছিল। কেন বানিয়েছিল আমরা একটু পরে বলবো। দেখেন এই রি বেচারা সিঙ্গেল রি একটি হলো অর্ধমাত্রা, আর বাকি যে 4টি আছে এই 4টি হয়ে গেল মাত্রাহীন। তাহলে মাত্রার ভিত্তিতে বর্ণগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন হয়ে যায় 4টি। দেখেন এগুলো যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণ একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা যেহেতু ক্লাস নয়, ক্লাস হলে আমি আপনাদেরকে উচ্চারণগুলো করাতাম,
মনোযোগ সহকারে শুনবেন, উচ্চারণগুলো যদি ভালোভাবে পারেন। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস হচ্ছে বর্ণ এবং শান্তনা বলছে অসাধারণ ক্লাস। থ্যাংক ইউ আপু। অসাধারণ ক্লাস হলে ক্লাসটা শেয়ার করে দিবেন যেন অন্যরা উপকৃত হয়। বলতেছিলাম, দেখেন এই উচ্চারণগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, এই জায়গা থেকে আপনাদের সামনে প্রশ্ন আসবে আর অনায়াসে আপনারা উত্তর করতে পারবেন। প্রশ্ন আসার সাথে সাথে আপনারা প্রশ্নের উত্তর করতে পারবেন। যেমন দেখেন, এটার উচ্চারণটা হচ্ছে অ, এটার উচ্চারণটা হচ্ছে আ, এর মানে অ আ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মনে মনে এই দুইটা বর্ণ উচ্চারণ করেন তো দেখি, অ আ। আচ্ছা দেখেন তো দেখি, আপনার উত্তর দেন তো, এই দুইটা বর্ণ নিজেরা উচ্চারণ করে বলেন তো দেখি, এই দুইটা বর্ণের উচ্চারণ কি একই রকম? অ এবং আ, বলেন তো দেখি এই দুইটা বর্ণের উচ্চারণ একই রকম কিনা? হ্যাঁ, আরাফাত স্যার, মাসুম স্যার, আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ স্যার। আপনারা যারা নতুন আছেন শেয়ার করবেন, আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা জানেন আমাদের একটা কোর্সের অফার চলতেছে। আমরা 4টা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসছি, যে 4টা সাবজেক্ট বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের আসে। বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, গণিত, সাধারণ জ্ঞান, সাথে মানসিক দক্ষতাও থাকবে। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী দুইটাই থাকবে। ভূগোলেরও আলোচনা চলে আসবে। আপনারা যারা করতে ইচ্ছুক, আমাদের সাথে আসতে ইচ্ছুক, আপনারা শীঘ্রই আমাদের 100 জনের যে অফারটা চলতেছে সেই অফারের মধ্যে আসতে পারেন। 1550 টাকা। এই 100 জন ফিল আপ হয়ে গেলে কিন্তু আপনাকে 2050 টাকা দিতে হবে। যাই হোক, অনেকেই বুঝতে পারছে যে না, এই যে বুঝতে পারলেন দুইটার উচ্চারণ একই রকম না, এই একই রকম না বুঝার কারণে আমরা এই জায়গা থেকে একটু পরে সুবিধা নিব। আবার দেখেন, হ্যাঁ যারা শেয়ার করেছেন থ্যাংক ইউ। আবার দেখেন, এই অ এবং আ এই দুইটার উচ্চারণ ভিন্ন। এটার উচ্চারণ হচ্ছে ই, এটার উচ্চারণ হচ্ছে ই, এর মানে এই দুইটার উচ্চারণ একই রকম। আবার দেখেন, এটাকে যখন আমরা উচ্চারণ করি উ, এটাকেও আমরা উচ্চারণ করি উ, এর মানে এই দুটার উচ্চারণ একই রকম। আবার আবার আমরা যখন বলি রি রি, আমরা যখন বলি রি, দেখেন এই রি বললে এর উচ্চারণটা হয় যে এটার মতো, এবং র এবং ই রি, এর মানে এই বর্ণটার উচ্চারণ করতে গেলে অন্য আরেকটা বর্ণের উচ্চারণ চলে আসে। আবার এ হলো এ এবং এ হলো ওই, ওই যখন উচ্চারণ করলাম দুইটা বর্ণ উচ্চারণে চলে আসছে, এর মানে ভিন্ন বর্ণ উচ্চারণে চলে আসছে। এ হলো ও, এ হলো ও, ও যখন বললাম আবার উচ্চারণে ভিন্ন বর্ণ চলে আসছে। এই জায়গা থেকে দেখেন, এগুলো উচ্চারণ করে করে আমরা এই জায়গায় 3 ধরনের বর্ণ পেলাম। কিছু বর্ণ আছে যেগুলোর বর্ণের উচ্চারণ হলো ভিন্ন, কিছু বর্ণ আছে যে বর্ণগুলোর উচ্চারণ একই রকম, আবার কিছু বর্ণ আছে যেটা উচ্চারণ করলে উচ্চারণে চলে আসে আরেকটা। হ্যাঁ, উচ্চারণে চলে আসে আরেকটা। 3টা বর্ণ উচ্চারণ পেলাম। এবার দেখেন, আমি আবার উচ্চারণগুলো করি। এটা হচ্ছে অ, এটার উচ্চারণ হচ্ছে আ। অ এবং আ এই দুইটার উচ্চারণ ভিন্ন। আবার আমরা যখন বললাম ই, এটাকেও আমরা বললাম ই, এই দুইটার উচ্চারণ হয়ে গেল একই রকম। মজার কথা হলো, উচ্চারণ যখন দুইটা বর্ণের একই রকমের হয়ে যায়, তখন আগের বর্ণটা উচ্চারণ করলে আমাদের মুখ থেকে বাতাস কম পরিমাণে বের হয় বলে আগেরটাকে আমরা বলি হ্রস্ব, পরেরটা উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বেশি বের হওয়ার কারণে পরেরটাকে আমরা বলি দীর্ঘ। এর মানে এই কারণে আমরা এটাকে অনেকেই বলি হ্রস্ব ই, অনেকে আমরা এটাকে বলি দীর্ঘ ই। এর মানে এই জায়গা থেকে আপনার নামকরণের একটা সিস্টেম জেনে গেলেন, যে দুইটা বর্ণের উচ্চারণ যখন একই রকমের হয়ে যাবে, তখন আগের বর্ণটা উচ্চারণ করলে মুখ থেকে বাতাস কম পরিমাণে বের হওয়ার কারণে আগেরটা হয়ে যায় হ্রস্ব, পরেরটা হয়ে যায় দীর্ঘ। আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন, এটার উচ্চারণ যদি অ হইতো, এটারও উচ্চারণ যদি অ হইতো, তখন আগেরটাকে আমরা বলতাম হ্রস্ব অ, এটাকে আমরা বলতাম দীর্ঘ অ। কিন্তু মজার বিষয় হলো, এই দুইটার উচ্চারণ ভিন্ন হওয়ার কারণে এটাকে আমরা হ্রস্ব দিয়ে বলি নাই, এটাকে আমরা দীর্ঘ দিয়ে বলি নাই। আগে বলেন তো দেখি, এই হ্রস্ব এবং দীর্ঘ এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে সি লিখবেন, তাইলেই হবে। আর যদি সবটা লিখতে পারেন তাহলে তো হইলই।
এই যে হ্রস্ব দীর্ঘ এই যে নামকরণটা হইল, স্যার মনে মনে পড়ে গেল হাতশয়। হ্যাঁ, সি সি, মনে পড়ে গেল হাতশয়। আচ্ছা, সি, রেজাউল করিম ভাই, হ্যাঁ, লাবণী, ভেরি গুড। হ্যাঁ, এর মানে দেখেন, এটা এটা দুইটার মূল ধ্বনি ছিল উ, তাহলে আগেরটা হয়ে গেল হ্রস্ব, পরেরটা হয়ে গেল দীর্ঘ। ভেরি গুড, অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। দেখেন সবগুলো বর্ণ জোড়ায় জোড়ায় বসে আছে, রি বেচারা সিঙ্গেল। আসলে কিন্তু সে জন্মগতভাবে সিঙ্গেল ছিল না, তার সাথে একটা জোড়া বর্ণ ছিল এরকম। এই আপনারা অনেকেই মনে করতেছেন এটা, এটা কিন্তু না, এটা কিন্তু না। দেখেন প্রত্যেক জোড়ার তার দ্বিতীয় বর্ণ প্রথম বর্ণের সাথে মিল আছে। দেখেন ওর সাথে আর একটা মিল আছে, সাদৃশ্য আছে। এই প্রথমটার সাথে দ্বিতীয়টার একটা মিল আছে। এর মানে এই রির সাথে এই আরেকটা বর্ণ ছিল, এই বর্ণটা ছিল এরকম এরকম। আবার এই দুইটা লি ছিল, লিও ছিল দুইটা এরকম। দেখেন এটাও ছিল রি, এটাও ছিল রি। তাহলে দুইটা বর্ণের উচ্চারণ যখন একই রকমের হয়ে যায়, আমরা জানি দুইটা বর্ণের উচ্চারণ যখন একই রকমের হয়ে যায় তখন আগেরটা হয়ে যায় হ্রস্ব, আগেরটা হয়ে যায় হ্রস্ব, পরেরটা হয়ে যায় দীর্ঘ। কিন্তু এর মূল উচ্চারণটা ছিল রি, এর মূল উচ্চারণটা ছিল রি। আচ্ছা, দেখেন কেন হ্রস্ব এবং দীর্ঘ বলতেছি একটু পরে এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাবেন, কারণ এই জায়গা থেকে উচ্চারণগুলোর উপর নির্ভর করে এই জায়গা থেকে আমরা প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করব। বলতেছিলাম তাহলে এই দুইটা রি যখন ছিল, এটা ছিল হ্রস্ব, এটা ছিল দীর্ঘ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন তুমি অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলে বাদ দিলেন। বাদ দেওয়ার কারণে এই রিটা হয়ে গেল সিঙ্গেল। যেহেতু রিটা সিঙ্গেল হয়ে গেল, এই কারণে এটাকে আমরা আর কেউ হ্রস্ব রি না বলে শুধু রি বলি। আচ্ছা, যদি বুঝে থাকেন উৎসগতভাবে, উৎপত্তিগতভাবে এই রি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিটা হ্রস্বস্বর ছিল নাকি দীর্ঘস্বর ছিল? এর মানে এটা কি হ্রস্ব ছিল নাকি দীর্ঘ ছিল বলেন তো দেখি। হ্রস্ব হলে এক লিখলেই হবে, হ্রস্ব মানে এক, আর দীর্ঘ মানে দুই। বলেন তো দেখি, এই যে রিটা দেখতে পাচ্ছেন, এই রিটা কি উৎসগতভাবে হ্রস্ব ছিল নাকি দীর্ঘ ছিল? জামাল, জামাল সরকার হ্রস্ব। হ্যাঁ, হ্রস্ব, হ্রস্ব, রাইট রাইট। দেখেন নিশ্চয়ই বুঝে গেছেন। তাহলে এই রিটা আসলে উৎসগতভাবে জন্মগতভাবে হ্রস্ব ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রিটাকে বাদ দিলেন, বাদ দেওয়ার কারণে রিটা সিঙ্গেল হওয়ার কারণে এটাকে আর আমরা কেউ আর হ্রস্ব দিয়ে বলি না। দেখেন মজার কথা হইল, এই রি থেকে উপরে পর্যায়ক্রমে প্রথম যে চারটা আছে, এই প্রথম চারটা হয়ে গেল হ্রস্বস্বর, এই প্রথম চারটা হয়ে গেল হ্রস্বস্বর। এর মানে হ্রস্বস্বর হয়ে গেল চারটি, আর বাকি যে 7টি আছে, এই বাকি 7টি হয়ে গেল দীর্ঘস্বর। এর মানে এই জায়গা থেকে কিন্তু আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, হ্রস্বস্বর কয়টি আর দীর্ঘস্বর কয়টি। দেখি এবার উত্তর করেন দেখে, হ্যাঁ কমেন্ট করবেন, হ্রস্বস্বর কয়টি দেখি বলেন। হ্রস্বস্বর কয়টি? হ্রস্বস্বর অনেকের উত্তরে হয়েছে আলমগীর, তানিয়া, রেজাউল, জেনি, পলাশ, শারমিন, মারিয়া, নাহিদ হাসানের উত্তরটা কিন্তু হয় নাই। হ্রস্বস্বর 4টি, রাইট, হ্রস্বস্বর 4টি, নিচে নিচে 4টি, অ, ই, উ, রি। বাকি যে 7টি আছে ওই 7টি হয়ে যায় দীর্ঘস্বর। বলতেছিলাম দেখেন, বলতেছিলাম দেখেন, হ্যাঁ সুলতান মাহমুদ, বলতেছিলাম এই দুইটা রি যখন ছিল, দুইটা রি যখন ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন এটা অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলে এটাকে বাদ দিয়ে দিলেন।
বাদ দেওয়ার কারণে এই রিটা হয়ে গেল সিঙ্গেল। এই সিঙ্গেল হওয়ার সাথে সাথে তার পরক্রিয়া সম্পর্ক শুরু হয়ে গেল, আর যার সাথে শুরু হলো তার নামটা হলো রি রি রি। এই রি এর সাথে দেখেন এই যে রটা আছে, এই রটা হলো ব্যঞ্জন বর্ণ। এই কারণে যেহেতু এই রি এর সম্পর্ক শুরু হয়ে গেল ব্যঞ্জন বর্ণের সাথে, এই কারণে রি একটি আলাদা উপাধি লাভ করলো, সে স্বর হয়েও ব্যঞ্জনের মর্যাদা লাভ করলো। আমরা জানতে পারলাম 11টা স্বরবর্ণের মধ্যে একটা স্বরবর্ণ আছে যে স্বরবর্ণটা কিনা স্বর হয়েও ব্যঞ্জনের মর্যাদা লাভ করে। আপনাদের বলতে হবে ওই বর্ণটার নাম কি, স্বর হয়েও ব্যঞ্জনের মর্যাদা লাভ করে বর্ণটার নাম কি। যারা আছেন লাইভটা শেয়ার করে দেন ইনশাল্লাহ। যারা লাইভে যুক্ত হবে আপনার ওসিলা করে তারা শিখতে পারবে, জানতে পারবে, এগুলো মুখস্থের বিষয় নয়। যারা ক্লাস করবেন, যারা ক্লাস করবেন না তারা কখনোই এক অবস্থানে থাকবেন না। তাহলে স্বর হয়েও ব্যঞ্জনের মর্যাদা লাভ করে বর্ণটার নাম কি? আর ক্লাসটা শেয়ার করেন, হ্যাঁ, যত শেয়ার করবেন তত আমাদের এই লাইভে উপস্থিতি বাড়বে, আর উপস্থিতি বাড়লে হয়তো তাদের কাছ থেকে আসা কোনো প্রশ্ন থেকেও আপনার অনেক কিছু জানা হয়ে যেতে পারে। কাকলি রি, হ্যাঁ রাইট, নাসিমা রি। আসলে অনেকে রি খুঁজে পায় না, এই জন্য কমেন্ট করতে দেরি হয়েছে, আমি বুঝতে পেরেছি। মিথুন ভাই তো অবশ্য রি এভাবে লিখে না, একদম সরাসরি রি এর মতো লিখে ফেলছে। যাই হোক, কোনো ব্যাপার না, আপনারা যে বুঝতে পারছেন এটাই আমার সার্থকতা। দেখেন আরও দুইটা বর্ণ ছিল, একটা ছিল লি আর একটা ছিল লি। আপনারা বুঝতেই পারলেন যখন লি এইটা ছিল, এই দুইটা লি ছিল, তখন আগেরটা ছিল হ্রস্ব লি, পরেরটা ছিল দীর্ঘ লি। এই লি যখন ছিল, এই লিচু লেখা হইতো এভাবে, লি তার সাথে চু, লিচু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে এই লিচু যখন এইভাবে লেখা হইতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে তুমি অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বলে বাদ দিলেন। বাদ দেওয়ার পর চিন্তা করলেন দুইটা লি যখন ছিল, একটাকে বাদ দেওয়ার কারণে, দুইটা রি যখন ছিল একটাকে বাদ দেওয়ার কারণে তার পরক্রিয়া সম্পর্ক শুরু হয়ে গেছে রি এর সাথে। যদি তুমি লি কে আমি রাখি, তোমার সম্পর্ক শুরু হয়ে যাবে এই লি এর সাথে, এই লয়ের সাথে। এরকম সম্পর্কের দরকার নেই বলে এটাকেও বাদ দিয়ে বাকি বর্ণগুলি দিয়ে একটি স্থায়ী রূপ দিয়ে দিলেন। আমরা জানতে পারলাম, আমরা জানতে পারলাম এই বর্ণগুলোর স্থায়ী রূপ দান করেন কে, এই বাংলা বর্ণগুলোর স্থায়ী রূপ দান করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এটা লিখতে হবে না, দেখেন আমি একটু পরে লিখাবো। এই যে রি বেচারা আছে সিঙ্গেল, এই যে রি বেচারা আছে, আমি এর আশেপাশেরগুলো মুছে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে রি বেচারা আছে সিঙ্গেল, এই সিঙ্গেলের আগে যে দুইটা স্বরধ্বনি আছে মানে ই এবং উ, এবং পরে যে দুইটা স্বরধ্বনি আছে, এই চারটা স্বরধ্বনিকে আবার বলা হয়েছে অর্ধস্বর। এই চারটা স্বরধ্বনিকে বলা হয়েছে অর্ধস্বর। এর মানে আমরা জানতে পারলাম অর্ধস্বর চারটি। একটা হলো ই, মানে যেটাকে আমরা রস্যই বলি, একটা হলো উ যেটাকে আমরা রস্য বলি, একটা হলো এ, আর একটা হলো ও। এই চারটাকে আমরা বলি অর্ধস্বর। অর্ধস্বর কেন বলা হলো আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এবার দেখি, এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে এবার কিছু প্রশ্ন করব, আপনারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি কমেন্টগুলো পড়ব। আর নতুন যারা আছেন তারা লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের এই কোর্সটা করতে যাচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আপনারা কিন্তু 1550 টাকার মধ্যে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন, কিছু শিখতে পারবেন আশা করি। যারা আমার ক্লাস করেছেন আমার প্রতি নিশ্চয়ই আপনাদের আস্থা আছে, শিখতে পারবেন ইনশাল্লাহ, আপনারা সমস্যায় পড়বেন না। অবশ্য করোনা না থাকলে কিন্তু এই কোর্সটা আপনারা 10,000 কিংবা 15,000 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারতেন না। এটা করোনাকালীন সময়ে আপনাদের জন্য
আমাদের একটা সুযোগ করে দেয়া, কারণ সবারই তো আসলে অবস্থা তেমন একটা ভালো নয়। হ্যাঁ, বলতেছিলাম, এবার প্রশ্ন উত্তর করেন। বলেন তো দেখি, মাত্রার ভিত্তিতে বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? মাত্রার ভিত্তিতে বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা 1 মিনিট নিব কমেন্টগুলো আসার জন্য। হ্যাঁ, 30 সেকেন্ড, 1 মিনিট না, 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করার চেষ্টা করুন। মাত্রার ভিত্তিতে বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? সঞ্জিদা, তিন তিন তিন, হ্যাঁ রাইট। তিন, তিন ভাবে, রাইট। যারা তিন ভাবে লিখতে পেরেছেন, এই যে রুম্পা, গৌরাঙ্গ, হ্যাঁ গৌরাঙ্গ রংপুরের, মুন্নি সুলতান। বলেন তো দেখি, পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রা? তৃপ্তি, জুবায়ের, মাসুম বিল্লাহ। বলেন পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রা? মৃদুল স্যার, তিনটি। পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? হ্যাঁ, তিনটি। মাসুম স্যার, শারমিন, মুন্নি, নৌমি মোল্লা। হ্যাঁ, তিনটি। তিনটি না, পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি। এর আগেরটা তিনটির উত্তর ছিল। আচ্ছা বলেন দেখি, 6টি। আলমগীর, রুম্পা, জুবায়ের, হ্যাঁ 6টি। আচ্ছা বলেন দেখি 50টা বর্ণের মধ্যে কয়টি বর্ণ স্বরহয়ু ব্যঞ্জনের মর্যাদা লাভ করে? এই 11টি বর্ণের মধ্যে কয়টি বর্ণ স্বরহয়ু ব্যঞ্জনের মর্যাদা লাভ করে? 11টি বর্ণের মধ্যে কয়টি বর্ণ স্বরহয়ু ব্যঞ্জনের মর্যাদা লাভ করে? আপনারা ক্লাসের আপডেটগুলো, পরবর্তী ফ্রি ক্লাস আগামীকালকে আছে রাত 9টায়। মাসুম স্যারের গণিত, এরপরের দিন আরাফাত স্যারের ইংরেজি, এরপর মৃদুল স্যারের জিকে ক্লাস হবে। আপনারা এই ক্লাসগুলোর আপডেট পেতে যারা ভর্তি হবেন তাদের জন্য তো আমাদের প্রাইভেট গ্রুপে নোটিফিকেশন দেওয়াই হবে। পাশাপাশি এসো বাংলা শিখি এবং জব সিকার গ্রুপে এইগুলো দেয়া থাকবে, তথ্যগুলো। একটি, হ্যাঁ মাসুম বিল্লাহ, সুলতান মাহমুদ একটি। হ্যাঁ ভালোই তো, উত্তর কিন্তু হচ্ছে। সর্বশেষ প্রশ্ন করব, সর্বশেষ প্রশ্ন। বলেন তো দেখি, রস্যস্বর কয়টি? রাকিবুল ইসলাম একটি, হ্যাঁ। জামাল, অর্ধস্বর কাকে বলে? এদের নাম কেন অর্ধস্বর বলা হলো আমি একটু পরে বলতেছি ভাই, এটা নিয়ে আলোচনা করব। এবার স্টার দিয়ে লিখবেন, লিখবেন বাতাস বের হওয়ার ভিত্তিতে স্বরধ্বনিগুলো দুই প্রকার। বাতাস বের হওয়ার ভিত্তিতে স্বরধ্বনিগুলো দুই প্রকার। বাতাস বের হওয়ার ভিত্তিতে, মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে স্বরধ্বনিগুলো দুই প্রকার। 1 নাম্বার, অল্পস্বর অবলিক রস্যস্বর। আপনারা জানেন অল্পস্বর বা রস্যস্বর হলো 4টি। 2 নম্বর, দীর্ঘস্বর হলো 7টি। এই কোন 4টি, এগুলো কিন্তু আপনারা পেরে গেছেন আগে, এজন্য আমি আর বললাম না। আবার স্টার দিয়ে লিখবেন অর্ধস্বর 4টি। কোন 4টি আপনারা ব্র্যাকেটে লিখবেন। আমরা 4টে আগে জেনে আসছিলাম, যেটাকে আমরা রস্যই বলি, ওইটা মানে ই, উ, এ, ও, এই 4টি। এবার স্টার দিয়ে লিখবেন গঠনগতভাবে স্বরধ্বনিগুলো দুই প্রকার।
গঠনগতভাবে স্বরধ্বনিগুলো দুই প্রকার। গঠনগতভাবে স্বরধ্বনিগুলো দুই প্রকার। এক নাম্বার মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি লিখে এবার লিখবেন নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে উচ্চারিত হয়। দাঁড়িয়ে দিয়ে লিখবেন মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। যথা যথা এই যথা দিয়ে এবার মৌলিক স্বরধ্বনিগুলো আমরা নিজেরা বের করার চেষ্টা করব। এগুলো মুখস্থের বিষয় নয়, বিশ্বাস করেন। ব্যাকরণের কোনো টপিকই মুখস্থের বিষয় নয়, এগুলো বুঝার বিষয়। আপনি যদি ব্যাকরণ বুঝেন, ব্যাকরণ থেকে প্রশ্ন আসার সাথে সাথে আপনি তৃপ্তি নিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবেন। এই প্রথম টপিকটা ধরেই এটা প্রমাণ করার চেষ্টা করতেছি ভাই। এই কারক, সমাস, সন্ধি এগুলো তো পরের কথা, প্রথম থেকে আমরা যাচ্ছি। দেখেন মৌলিক স্বরধ্বনি 7টি। যথা এই 7টি আমরা মুখস্থ নয়, আমরা বুঝে বুঝে বের করার চেষ্টা করব। দেখেন আমরা যখন প্রথম দিকে যখন বর্ণগুলো উচ্চারণ করলাম, উচ্চারণ করতে গিয়ে আমরা 3 ধরনের বর্ণ এই জায়গায় উচ্চারণে পেয়েছি। কিছু বর্ণের উচ্চারণ ছিল ভিন্ন, কিছু বর্ণের উচ্চারণ ছিল একই রকমের, আর কিছু বর্ণ উচ্চারণ করতে গেলে আর একটা বর্ণ উচ্চারণে চলে আসছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 3 ধরনের বর্ণ কিন্তু আমরা পেয়েছিলাম। মজার কথা হইল এই মৌলিকগুলো যখন আমরা বের করব, বের করার 3টা মৌলিক এবং যৌগিক বের করার 3টা সিস্টেমের কথা মনে রাখবেন। দেখেন উচ্চারণ যখন ভিন্ন হবে, ভিন্ন উচ্চারণ হলে যতটার উচ্চারণ ভিন্ন হবে ততটাই মৌলিক। এর মানে উচ্চারণ ভিন্ন হইলে মৌলিক। উচ্চারণ যখন দুইটার একই রকমের হয়ে যায়, প্রথমে যেটা থাকে ওইটাকে আমরা মৌলিক ধরব। আবার উচ্চারণ করলে যখন দেখবো আর একটা বর্ণ উচ্চারণে চলে আসছে, তখন এটা হয়ে যাবে যৌগিক। এর মানে আমরা এই জায়গায় 3টা কথা বলার চেষ্টা করেছি। দেখেন উচ্চারণের ভিন্ন হইলে মৌলিক, 2টা ধ্বনির উচ্চারণ যখন একই রকমের হয়ে যাবে তখন একটা মৌলিক, প্রথম একটা মৌলিক। যখন উচ্চারণ করতে গেলে আরেকটা চলে আসবে তখন এটা হয়ে যাবে যৌগিক। এবার এগুলো আমরা বের করার চেষ্টা করি। যেমন দেখেন এই মৌলিক স্বরধ্বনি 7টি কি কি দেখেন। আবার আমরা একটু উচ্চারণ করি, আপনারাও মনে মনে উচ্চারণ করেন। উচ্চারণ করলে এটা একদম আপনার মনের মধ্যে সেট হয়ে যাবে। আজকের পর থেকে ইনশাল্লাহ আর ভুল হবে না। দেখেন এটাকে আমরা উচ্চারণ করি অ, এটাকে আমরা উচ্চারণ করি আ। আপনার উত্তর দেন তো ভাই, এই দুইটার উচ্চারণ কি একই রকম? বলেন তো দেখি, অ এবং আ দুইটার উচ্চারণ কি একই রকম? যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দিবেন। না রিয়াজুল ভাই করিম না। হ্যাঁ, যেহেতু ভাই এই দুইটার উচ্চারণ একই রকমের নয়, মানে দুইটার উচ্চারণ যেহেতু ভিন্ন, এই উচ্চারণের ভিন্ন হওয়ার কারণে অ যেমন মৌলিক, আও মৌলিক। আমরা আগেই বলছিলাম উচ্চারণের ভিন্ন হইলে, উচ্চারণের ভিন্নতা পেলে মৌলিক। আবার এই দুইটা বর্ণের উচ্চারণ একই রকমের ছিল, একই রকমের থাকার কারণে এবার প্রথম যেটা ছিল ওইটাকে আমরা মৌলিক হিসাবে চিহ্নিত করে ফেলবো। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। বুঝে গেলে বলেন তো দেখি এরপর এটার মধ্যে মৌলিক কোনটা? ক্লাস শেষ হয়ে যাবে ভাই, আমরা মৌলিক এবং যৌগিক শেষ করি, ক্লাসটা শেষ করে দিব। আর 5-10 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। মাজহারুল ইসলাম শাহান, হ্যাঁ
বলেন দেখি এর পরেরটার মধ্যে মৌলিক কোনটা বুঝে থাকলে, তাহলে পরেরটার মধ্যে মৌলিক কোনটা? রস্যু, রাইট, রস্যু 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 রস্যু। আমরা রি কে মৌলিক বলতে পারলাম না, কারণ রি উচ্চারণ করলে যারা রস্যু বলছেন তারা ঠিক বলেছেন, রি উচ্চারণ করলে উচ্চারণ আরেকটা চলে আসে, এই কারণে রিটাকে আমরা মৌলিক বলতে পারলাম না। আবার দেখেন এ হচ্ছে এ, এজন্য এটা হয়ে যায় মৌলিক। কিন্তু ওই যখন বলি ওই, আমরা আগে বলছিলাম ওই উচ্চারণ করতে গেলে দুইটা উচ্চারণে চলে আসে। আবার ওটা হয়ে যায় মৌলিক। ও যখন বলি, ও বললে উচ্চারণে দুইটা আসে, অ এবং ও। দেখেন এই 11টা স্বরবর্ণের মধ্য থেকে আমরা মৌলিক স্বরধ্বনি খুঁজে পেলাম 6টি। আরেকটা ধ্বনি আছে এই এ ধ্বনি। এ ধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণের জন্য ধনতত্ত্ববিদ আব্দুল হাই এই ধ্বনিটাকে মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করেছেন। এজন্য এটাকে নিয়ে মৌলিক স্বরধ্বনি হয়ে গেল 7। আমি আবার বলি, অ এবং আ উচ্চারণে ভিন্ন হওয়ার কারণে অ যেমন মৌলিক স্বরধ্বনি, আ এটাও মৌলিক স্বরধ্বনি। আবার এটার উচ্চারণ ছিল ই, এটার উচ্চারণ ছিল ই, দুইটার উচ্চারণ একই রকমের হওয়ার কারণে এই প্রথমটা হয়ে গেল মৌলিক। এজন্য রস্যও মৌলিক, রিকে মৌলিক বলতে পারলাম না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যে মৌলিক যে আমরা বের করলাম, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? মৌলিক যে আমরা বের করলাম, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, আরেকবার বলছি, হ্যাঁ। তাহলে উচ্চারণে ভিন্ন হইলে মৌলিক, দুইটার উচ্চারণ একই রকমের হইলে প্রথমেরটা মৌলিক, উচ্চারণ করতে গেলে আরেকটা চলে আসলে যৌগিক। ক্লিয়ার ক্লিয়ার। বিজয় কুমার ঘোষ, তৃপ্তি তালুকদার। যারা ক্লিয়ার না তাদের উদ্দেশ্যে আমি আবার বলি, এমন প্রথম দিকে ছিল না, এ মাঝখান দিয়ে ঢুকছে হয়তো। এটার উচ্চারণ ছিল অ, এটার উচ্চারণ ছিল আ। দুইটার উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করে দেখেন, দুইটার উচ্চারণ ভিন্ন হওয়ার কারণে অ যেমন মৌলিক, আটাও মৌলিক। এটার উচ্চারণ ছিল ই, এর উচ্চারণ ছিল ই, দুইটার উচ্চারণ একই রকম হওয়ার কারণে প্রথমটা আমাদের মৌলিক হয়ে গেল। একই কারণে রস্যুটা মৌলিক, রি উচ্চারণ করলে আরেকটা ধ্বনি চলে আসে, এই কারণে যৌগিক। আচ্ছা, এবার 2 নম্বর দিয়ে লিখবেন যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি লিখবেন, যৌগিক স্বরধ্বনি লিখবেন। এই সংবৃত এবং বিবৃত উচ্চারণের জন্য, একটা স্বাভাবিক আর একটা বিকৃত উচ্চারণের জন্য এই এ ধ্বনিটাকে ব্যবহার করা হয় বিকৃত উচ্চারণ হলে। হ্যাঁ, লিখবেন যৌগিক স্বরধ্বনি 25টি। লিখবেন যৌগিক স্বরধ্বনি লিখবেন নিজে নিজে উচ্চারিত হয় না, নিজে নিজে উচ্চারিত হয় না, নিজে নিজে উচ্চারিত হয় না, নিজে নিজে উচ্চারিত হয় না। তারপর লিখবেন যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। এর মধ্যে লিখিত রূপ আছে 2টির। এর মধ্যে লিখিত রূপ আছে 2টির। এর মধ্যে লিখিত রূপ আছে 2টির। তাই যৌগিক স্বরবর্ণ, তাই যৌগিক স্বরবর্ণ, সতেজতার গল্প দেখি স্যার। তাই যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ অবলিক দ্বি স্বরজ্ঞাপক বর্ণ, দ্বি স্বরজ্ঞাপক বর্ণ অবলিক সন্ধ্যাক্ষর বর্ণ, সন্ধ্যাক্ষর বর্ণ 2টি, যথা ওই, ওইকে ভাঙলে আমরা পাই অ এবং ই। ও এটাকে ভাঙলে আমরা পাই অ এবং ও। এটাকে আরেকভাবে লেখা যায় এভাবে। দুইভাবেই জেনে রাখবেন, এটা পরীক্ষায় আসলে যেভাবে আসে ওইভাবে যেন উত্তর করতে পারি।
এবার এবার দেখেন, যৌগিক স্বরধ্বনি প্রশ্ন করলে উত্তর হবে 25, বর্ণ বললে উত্তর হবে 2। আসলে পার্থক্যটা কোন জায়গায়? আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, দেখেন দুইটা মৌলিককে যদি একসাথে যুক্ত করেন এটা হয়ে যায় যৌগিক। এই অ এর সাথে যখন আপনি ই কে যুক্ত করবেন একসাথে, তখন এটা হবে যৌগিক একটা সাউন্ড তৈরি হবে। আ এবং ই কে যখন একসাথে যুক্ত করবেন, তখন এটা যৌগিক সাউন্ড তৈরি হয়। দেখেন এই আ এবং ই ছাড়া এই জায়গায় আর মৌলিক স্বরবর্ণ আছে 4টি। এই 4টাকে বলা হয়েছিল অর্ধস্বর। দুইটা মৌলিক মিলে একটা যৌগিক সাউন্ড তৈরি করে। দেখেন দেখেন আমি যদি বলি যাই, এই জায়গায় শেষ দুইটা সাউন্ড হলো আ এবং ই। এই দুইটা যৌগিক সাউন্ড মিলে দুইটা মৌলিক সাউন্ড মিলে একটা যৌগিক সাউন্ড তৈরি হয়। দুইটা মৌলিক ধ্বনি মিলে একটা যৌগিক সাউন্ড তৈরি হয়। আ এটা যেমন একটা মৌলিক ধ্বনি, ই একটা মৌলিক ধ্বনি, দুইটা একসাথে যৌগিক সাউন্ড তৈরি করে। আমরা যদি বলি খাও, তাহলে এই দুইটা মিলে একটা যৌগিক সাউন্ড তৈরি করে। এরকম আপনারা যদি এই দুইটা মৌলিক একসাথে যুক্ত করেন, এক পর্যায়ে দেখবেন যুক্ত করতে 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 আপনার কাছে 25টা সাউন্ড তৈরি হবে। এই 25টা সাউন্ডের মধ্যে দেখেন লিখিত রূপ আছে দুইটার, একটা হলো অ এবং ই। দেখেন এই জায়গায় আমরা বললাম যাই, আ এবং ই। 11টা বর্ণের মধ্যে এমন একটা বর্ণ ছিল না যে বর্ণ উচ্চারণ করতে গিয়ে আপনি আ এবং ই পেয়েছিলেন। এটা যদি আ এবং ই না হয়ে অ এবং ই হইতো, তাহলে আমরা বলতে পারতাম ওই। তাহলে বলা হলো এরকম লিখিত রূপ আছে দুইটার, একটা হলো ওই আর একটা হলো ও। লিখিত রূপ থাকার কারণে এই দুইটা হয়ে গেল যৌগিক স্বরবর্ণ। এইটুকু ছিল আমাদের বর্ণ নিয়ে আলোচনা। এই স্বরধ্বনি নিয়ে আলোচনা। এই জায়গা থেকে আমরা আশা করি প্রশ্ন করলে এবার আপনারা উত্তরগুলো করতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আর আপনাদের আমি আবারও মনে করিয়ে দিই, যারা আছেন, যদি কেউ আমাদের এই কোর্সটা করতে চান, তাহলে অবশ্যই দ্রুত ভর্তি পেমেন্ট করার চেষ্টা করবেন, আমাদের কোর্সের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমরা আসছি আসলে আপনাদের উপকার করার উদ্দেশ্যে, সীমিত খুবই 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 সামান্য একটা ফি নিয়ে করোনাকালীন সময়ে আপনাদেরকে উপকার করার উদ্দেশ্যে আমাদের এই 4 জনের উদ্যোগ। এটা হয়তো অনেকেই অনেকভাবে নিবে, ভালো জিনিস করতে গেলে কিছু কথাও শুনতে হয়, এটাও স্বাভাবিক। তো দিন শেষে যেন আপনাদের উপকার করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আশা। এই জন্য আপনারা যদি কেউ আমাদের এই সেবাটা নিতে চান, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভর্তি নিশ্চিত করবেন। আমরা আমাদের যথাসময়ের মধ্যে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। আর আজকে আমাদের বাংলা ক্লাস হলো, আমরা বাংলা ক্লাসের এই ধ্বনির আলোচনা শেষ হয়ে পরের ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশ শেষ করব। ধরে আনবো বাংলা সিনেমার 5 জন মোটা মোটা নায়িকাকে। আমরা জানবো একটা বর্ণের নিচে কখন হসন্ত দিতে হয়, হসন্ত দিলে তার উপরে কেমন অত্যাচার হয়। আর বাংলা সিনেমার 5 জন মোটা নায়িকার মধ্যে প্রথম জনের নাম তো বলেই দিব, ময়ূরী। বাকিগুলোর নাম আপনাদের কাছ থেকে নিব। শোনাবো চাঁদ ওঠার গল্প। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশের উপরও চাঁদ, চাঁদের উপরও চাঁদ উঠলো কেন। এই প্রত্যেকটা ইনশাল্লাহ এই প্রত্যেকটা টপিকের মধ্যে যখন টপিকের আলোচনা শেষ হবে, এই টপিক থেকে আমরা আপনাদের কাছে যত প্রশ্ন করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিতে পারবেন। তো আগামীকালকে আমাদের ক্লাস হবে গণিত ক্লাস, ঠিক 9টায়। এরপরের দিন হবে আমাদের আরাফাত স্যারের সাথে ইংলিশ গ্রামার ক্লাস। যারা নিঃসন্দেহে স্যার অনেক ভালো পড়ায়, গণিত স্যার এবং আমরা যে আমাদের সাথে যে 3 জন টিচার আছে, নিঃসন্দেহে অনেক দক্ষ। আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। তো আপনাদের সাথে এই কথাই থাকবে। যারা করতে চান, যারা যুক্ত হতে চান, তারা দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন। আপনারা করলে একটা সুবিধা নিতে পারবেন, আর না করলে যদি পরে আসেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ওই সুবিধাটা দিতে পারবো না। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা আমাদের তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের জব সিকার গ্রুপ আছে এবং জব সিকার পেজ আছে এবং এসো বাংলা শিখি গ্রুপ আছে, এগুলোর সাথে যুক্ত হয়ে যাবেন। জুম অ্যাপে নিব ভাই, নিব। আমরা প্রথম লাইভটা আমি ফেসবুকে নিলাম, জুম অ্যাপে আমাদের ক্লাসগুলো হবে। ঠিক আছে, তো ভালো থাকেন আর সুস্থ থাকেন।
কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কোর্সের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যদি কিছু জানার থাকে আমাকে করতে পারেন। কাদম্বরী রবীন্দ্রনাথের গল্প, একদিন শুধু এই গল্পটা নিয়ে লাইভে আসবো, জান। কাদম্বরী আর রবীন্দ্রনাথের গল্পটা নিয়ে লাইভে আসবো। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরের লাইভগুলো দেখবেন আর সবাই শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা। আপনাদেরও উদ্দেশ্য থাকতে হবে যেন আপনাদের দ্বারা সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের গ্রুপগুলোর সাথে যুক্ত হবেন। আর যদি কারো নিতান্তই সমস্যা না হয়, আপনাদের যদি এই টপিকগুলোতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে বিনা সংকোচে যুক্ত হতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। ভালো থাকবেন। আর যারা ভর্তি হতে চান, আমার এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রথমটাই আমার কন্ট্যাক্ট নাম্বার 01919460438। এটা ফোনেও যোগাযোগ করতে পারবেন, পাশাপাশি আমাকে ফেসবুকে নক দিলেও যোগাযোগ হবে, ভর্তি সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।